death anniversary of this great leader, we would like to give the light on some parts of his life. And even though his life was very colorful and extended, but this article is very limited on some topics only. Muhammad Ali Zinda was from a wealthy merchant background. His father was a merchant and was born into a family of textile weavers in the village of Hanali in the princely state of Gandhar. His mother was from the nearby village of Dafa. They had moved to Karachi in 1875, having married before their departure. Zinda was the second child. He had 3 brothers and 3 sisters, including his youngest sister Fatima Jinnah. After completing secondary education, he went to England and achieved bar law degree. His parents arranged for an early marriage for him before he left for England. While in England, Azam, the great leader, বিবিসির ভাষ্যকর বলেছিল বাংলাদেশ স্বাধীন হবেই, পরবর্তীকালে স্বাধীনতা রক্ষা করতে পারে কিনা সন্দেহ রয়ে যাবে। আমাদের সতর্ক থাকতে হবে, যে কোনো ভাবে আমরা স্বাধীন হয়েছি, পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে, প্রতিবেশীদের সবার সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু দেশ বিক্রি করে নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। এজন্য আমাদের শপথ নিতে হবে, না হলে আবার সেই 1757 খ্রিস্টাব্দের অধ্যায়ে চলে যাবে। আমরা Please sit down, everybody. आज़म मोहम्मद अली ज़िना रहमतुल्लाह अलैह उनकी शान में एक नगमा पढ़ेंगे, तो आप तमाम हाज़रीन से गुजारिश है आप बेशक अगर जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। मोहम्मद अली जिन्ना साहब के लिए हम लोग एक पाकिस्तान पाया, मुस्लिम, जहाँ पे हम लोग अपनी इज्जत से अपनी इस्लाम कायम करके रह सक रहे हैं। और 1971 साल में भारत युद्ध करके हम लोग का इस देश को 2 टुकड़ा बना दिया, और हम लोग के 50-56 साल में हमारे बाप दादा ये पाकिस्तान का सपना पे गुजर गए। इसलिए आज बहुत अच्छा लग रहा है जो हमारे पाकिस्तान के सब, और ये हो रहा है इंशाअल्लाह आगामी भी ऐसे चलते रहे। इसलिए हम आप लोग के सामने शुक्रिया अदा कर रहे हैं। आगामी spirit led 6 Muhammad Ali Jinnah was destined for greatness. His early life was marked by a quest for knowledge, and he pursued education with an unmatched zeal. At a young age, he displayed signs of intellectual brilliance and was soon sent to London to study law at honorable guest আপনারা লিখবেন যারা ছবি উঠেছেন মহামান্য ডেপুটি হাই কমিশনারের সঙ্গে যারা ছবি উঠেছে পূর্বে, প্লিজ ইউ মে লিভ নাও ফ্রম হিয়ার। আসো সবাই আসো। আজকে একটা বেশ ভালো আলোচনা আয়োজন করেছেন জাব্বার ভাই। উনি আমাকে ডাকলে আমি না আসতে পারি না, আসা লাগে। আর উপলক্ষ তো বেশ বড়, নবাব সলিমুল্লাহ একাডেমির আয়োজনে কায়েদে আজমের মৃত্যুবার্ষিকী আলোচনা, এত বিশাল ব্যাপার। নবাব সলিমুল্লাহ এই ভারতবর্ষে একটা রাজনীতি চালু করেছিলেন, একটা দল প্রতিষ্ঠার মাধ্যমে, যার নাম মুসলিম লীগ।
এই বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই মুসলিম লীগের নেতা হিসেবে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান কায়েমের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে নবাব শরীফুল্লাহ নেতার নেতা ছিলেন, তাই না? আর কায়েদে আজম তো কায়েদে আজম মহান নেতা, তিনি ওয়াজ এ গ্রেট লিডার। আমাদের বর্তমানের শক্তি খুঁজে পেতে হলে ইতিহাসটা ভালোভাবে জানা দরকার। বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করে, বলা হয় ভারতের মানুষ দুদিন পরে সেভাবে চিন্তা করে। ভারতকে অধিকার করার জন্য বিদেশিরা সবসময় বাংলাদেশ দিয়ে শুরু করছে, আর এই বাংলাদেশি ভারতের নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সময়। সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যে দেশটি তৈরি করেছিলেন, সেই দেশটি অনেকগুলো ইতিহাস সৃষ্টি করে গেছে, কিন্তু দেশটা ভৌগোলিকভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেনি। ঐক্যবদ্ধ থাকতে পারে নাই পরবর্তী নেতৃত্বের দুর্বলতার জন্য। এটা একটা বাস্তবতা। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছে অনেক রক্তের বিনিময়ে, কিন্তু আমরা জানি এখনকার যে পাকিস্তান, সেখানকার মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে যে বাংলাদেশে মুসলিম লীগ তৈরি হয়েছিল, সেই মুসলিম লীগের নেতারা তারা যে পাকিস্তানে বসবাস করে সেই পাকিস্তান তৈরি করেছিল। আমাদের বাংলাদেশের বড় বড় নেতাদের নামে পাকিস্তানে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, রাস্তাঘাট আছে, তো এগুলো ঐতিহাসিক বিষয়। সম্পর্ক আমাদের মধ্যে ভালো হওয়া উচিত। গত 15 বছরে আব্দুল জব্বার ভাই এরকম অনুষ্ঠান করতে পারেননি, 15 বছর আবার নতুন করে করলেন, এটা দিয়ে শুরু করলেন। তো এটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। আধিপত্যবাদী শক্তির চাপে এবং তাদের দোষকদের চাপে এদেশের মানুষ সত্য কথা বলা বন্ধ হয়ে গেছিল। Now they again started telling the truth. আসলে ধামা চাপা দিয়ে ইতিহাস হয় না, ইতিহাসের নিজস্ব গতি আছে। আর সস্তা সেন্টিমেন্টের উপরে হয় না। এদেশের মানুষ যে যুদ্ধ করেছিল সেটা কিন্তু সস্তা কোনো সেন্টিমেন্ট ছিল না। মুসলিম লীগ একটা পৃথক আবাস ভূমির জন্য সংগ্রাম করেছে। কেন করেছে? কারণ যে সংযুক্ত দেশ একসময় ছিল সেখানে মুসলমানরা ছিল নিষ্পেষিত। পাকিস্তান কায়েমের পরপরই মুসলিম লীগের নেতৃত্বে, মুসলিম লীগ সরকারের নেতৃত্বে এই দেশে জমিদারি প্রথা বাতিল করে দেওয়া হয়। জমিদারি প্রথা বাতিল করে দেওয়া হয় এই জন্য যে জমিদারদের 90% ছিল
ভিন্ন ধর্মী, তাতে কিছু আসে যায় না, কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হলো সেই জমিদাররা সাধারণ মানুষের উপর অনেক জুলুম করতেন, তাদের মৌলিক মানবাধিকারগুলো তারা মেনে চলতেন না, তাদের অর্থনৈতিকভাবে শোষণ করতেন। তো সেই শোষণ থেকে মুক্তির জন্য মুসলিম লীগ, যে একটা বুর্জোয়া পার্টি, সে একটা আন্দোলন করলো কৃষক শ্রমিকের পক্ষে, কৃষক শ্রমিকদের মুক্তি দেওয়ার জন্য। তো মুসলিম লীগ একটা কৃষকদের মুক্তির জন্য রাজনীতি করছে, এটা অনেকের সঙ্গে অবাক হয়, কিভাবে এটা সম্ভব। মুসলিম লীগের নেতারা তো জমিদার শ্রেণীর ছিলেন, তারাও রাইটিস্ট ছিলেন, তারাও জমিদারি কথা কিভাবে। আসলে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা সম্পর্কে তাদের খুব গভীর আন্ডারস্ট্যান্ডিং ছিল। স্বাধীন রাষ্ট্রের জন্য সংগ্রাম করার আগে প্রথমে তারা চেষ্টা করেছিলেন যে বঙ্গভঙ্গ যেটা ব্রিটিশ করেছিল সেটাকে ধরে রাখার জন্য। যখন সেটা ধরে রাখা গেল না, তখন তারা চেষ্টা করলেন এদেশের সাংস্কৃতিক মুক্তির একটা রাস্তা করা যায় কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেটাকে তারা ধরলেন সক্রিয় করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কারণেই এদেশে একটা নতুন বুদ্ধিজীবী সমাজ তৈরি হয়। পূর্ব বাংলার সাধারণ মানুষের সন্তানরা শিক্ষিত হয়, যারা অবিভক্ত বাংলায় ছিল উপেক্ষিত, তারাই ক্রমে ক্রমে নেতৃত্বে এসে মুসলিম লীগ তথা মুসলমানদের আন্দোলনটাকে শক্তিশালী করে। তো আজকে আমরা কায়েদে আজমের ৭৬তম মৃত্যুবার্ষিকীতে এসে বলবো যে কায়েদে আজম সেই মুসলিম লীগের যে রাজনীতিরই একটা ফসল। উনি অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছেন, এদেশের মানুষও তার নেতৃত্বে রাজনীতি করেছেন। আমরা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর রুহের মাগফিরাত কামনা করি। উনি নেতৃত্বে না থাকলে হয়তো বা আরো কষ্ট পেতে হতো, আরো কষ্ট করা লাগতো। শুধু কলকাতা রায়াত না, আরো বেশি দুর্ঘটনা হয়তো হতে পারত। আমি বলবো এই ৭৬তম মৃত্যুবার্ষিকীতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং নওয়াব স্যার সলিমুল্লাহ, তাদের রুহের প্রতি আমরা রুহের মাগফিরাতের জন্য দোয়া করি, এবং এই উপলক্ষে পারস্পরিক শ্রদ্ধাবোধ যেন আরো বৃদ্ধি পায়, শ্রদ্ধাবোধের সাথে বন্ধুত্ব যাতে বৃদ্ধি পায়, এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। Please take your award. পরবর্তী আসবেন মিস্টার
আবু মুসা মাহি, উনি ফিলোসফার। আবু মুসা মাহি, আবু মুসা মাহি, আবু ওয়াহি মুসা, অনেকগুলো বইয়ের লেখক এবং দার্শনিকতার উপর বিভিন্ন বইয়ের লেখক উনি। এদিকে একটু এ পর্যায়ে অ্যাওয়ার্ড গ্রহণ করবেন মিস্টার ইমরান। সাইফুল ইসলাম ভাই আছেন? মামুন রশিদ ভাই আছেন নাকি? মামুন রশিদ ভাই, ওকে, মামুন রশিদ ভাই আছেন? বাপ্পি, মিস্টার ইসলাম আব্দুল্লাহ আল বাপ্পি। এইদিকে তারপরে মিস্টার ইকবাল হাসান নান্টু, মিস্টার এম জালালউদ্দিন, মিস্টার জালালউদ্দিন ভাই, আলাউদ্দিন পিকে, এই পাশে মিস্টার মোহাম্মদ হারুন, ওকে, মিস্টার মোহাম্মদ হারুন, নুরুল হুদা ডিউক, इसके गुलाम मामूनुल हक चौधरी, एमडी मुस्तफा कमाल मजुम, मिस्टर मुस्ताहिद बिल्ला फारूकी, मोहम्मद सिद्दीकुल्लाह भुया, पारवेज हुसैन, অনেক কিছু বলা আছে, কিন্তু ধরেন সংক্ষেপে আমি আপনাকে আমি চট্টগ্রাম জিনিস আমি করেছি। আমি একজন সোশ্যোলজির ছাত্র ঢাকা ইউনিভার্সিটি, প্লাস আমি আমেরিকাতেও পড়াশোনা করছি এবং আমি ইংলিশ এবং ইতিহাসের আমার দক্ষতা আছে। আমার এটা নিয়ে আমি বিশ্ববিদ্যালয়তে করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমি তখন থেকে কিছু রিসার্চ করেছি। প্রথম আমি স্টার্ট করলাম আমাদের যে মেইন ফ্যামিলির হেড খাজা হাসান সালিম, উনি আমাকে একটা উৎসাহ দিয়েছেন এর ব্যাপারে। তখন আমি ছাত্র ছিলাম। আস্তে আস্তে গিয়ে তারপরে আমি যখন মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে জানলাম, এবং আমি তো ক্লাস 5-এর স্টুডেন্ট ছিলাম। তো তখন আমি কোয়েটাতে সেন্ট ফ্রান্সিস গ্রামার স্কুলে পড়তাম। তখন আমাদের ক্লোজ একজন আমার চাচা এবং আমার নানা, ওনার নাম হলো আপনারা সবাই চেনেন খাজা নাদিমউদ্দিন সাহেব। তো ওনার বাসাতে আমি ওনার সময় থাকতাম, ওনার যখন প্রাইম মিনিস্টারশিপ করে গেছিল। তো অনেক কিছু জানি, এটা তো এখন বলা না। তো সংক্ষেপে আমি মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে বলি, ইটস এ ভেরি ট্র্যাজিক স্টোরি। ওনাকে কিন্তু মারা হয়নি, উনি মারা যাননি। ওটা একটা কনস্পিরেসি ছিল পাকিস্তান মিলিটারিদের ওনার বিরুদ্ধে। একটাই কারণ ছিল, সেটা হলো পাঞ্জাবের লং রাজকে একটা সিক্রেট করতেছে আপনি, ল্যান্ডলর্ড অফ পাঞ্জাব। ওরা যখন দেখলো যে খাজা নাদিমউদ্দিন সাহেব ওই ঢাকাতে একটা বিল ইন্ট্রোডিউস করছিলেন, ওই ল্যান্ড রিফর্ম বিল, যেটা পরে ফজল হক মিনিস্ট্রির টাইমে এটা পাস হয়েছিল। তো এই জন্য ওনাকে বলা হতো যে উনি কৃষকের যেটা ল্যান্ড রিফর্ম, যেটা এটা নিয়ে ওনার অনেক, তারা পাঞ্জাবে বলছে যে আয়া খাজা নাদিমউদ্দিন সাহেব তো বাংলাদেশে সবাই এটা জমিদারি নিয়ে নিয়েছে, কিন্তু আমাদের এখানে এটা করতে হবে
একে চল্লি করে হাঁটাও। তো ওই মিলের কথা এটা, তখন এই জিনিসটা ওখান থেকে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অত হিয়ারে মেজরিটি মরবিন তামিজউদ্দিন খান পরে কেস করেছিলেন এটা ব্যাপারে, তখন ওরা বেরোয়, কিন্তু ওরা একটা আইয়ুব খান ছিলেন মধ্যে এবং তারাও ছিল কনভিন্সা ওনার বিরুদ্ধে। তারা মুহাম্মদ কাদিয়ানি হি ওয়াজ মেইন আর্কিটেক্ট অফ দ্যাট ওয়ান। তো এটা আরেকটা ঘটনার সঙ্গে আমি বলেছি রিলেটেড টু খাজা মোহাম্মদ আলী জিন্নাহ। যখন পাকিস্তান নতুন হয় 1947-এ, যখন উনি মারা যান তার 3-4 মাস আগে মোহাম্মদ আলী জিন্নাহ gave an assignment to আব্দুল্লাহ নাস্তার, যে পাকিস্তানি যে রেফিউজিগুলি আসছে এই রিফিউজিকে রিহ্যাবিলিটেশন করার জন্য তোমাকে দায়িত্ব দিল। তখন উনি 3 মাস কাজ করে কায়দা মোহাম্মদ আলী জিন্নাহকে বললেন যে আমি তো চেষ্টা করেছি, একটা মিলিটারি অফিসার আছে এখানে, ইজ মেজর জেনারেল আইয়ুব খান। তো কায়দা বলে হ্যাঁ তুমি ওকে দিছো, আমি এই মানুষটাকে চিনি ভালো মতন, হি ইজ মোর ইন্টারেস্টেড ইন পলিটিক্স দেন মিলিটারি ডিউটি। And he wrote to him a letter, this file is still in the Pakistan cabinet, ওখানে intact আছে, immediately transfer him to East Pakistan without match for 1 year. This was the last order of Mohammad Ali Jinnah. And this, এই রিসেন্টলি কথাটা আজকে 3 মাস আগে ইন্টারনেটে পাকিস্তান থেকে বলা হয়েছে, এবং আরো অনেক কিছু আছে যেটা আমি জানতাম when I was there in Karachi. তো যাই হোক, এটা is a very very pathetic story. তো এরপরে ঘটনা হচ্ছে আইয়ুব খান এখানে চলে আসছিল and he had to stay here for 1 year without batch immediately after the creation of Pakistan. তখন সে লালবাগে থাকতো এখানে, এটা বাড়িতে পরে ওনাকে পিলখানাতে নওয়াজ help him to stay in পিলখানা। And then এর পরের স্টোরিটা আপনারা জানেন কি হয়েছে না হয়েছে। তো দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, আমি একটা ছবি যেখানে আনছি আজকে দেখাবার জন্য, যে যখন ওনার মারা যাওয়ার 1 বছর আগে এবং মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ঢাকা, তখন ঢাকা আসছেন উনি, অনেকের ঐতিহাসিক একটা ছবি, তো আমি একটা বুক ফর্মে আমি দিয়ে দেবো, অনেকে পাবেন। As we delve into the life, contributions and legacy of Quaid-e-Azam, we find a journey that is both inspiring and monumental. It is a tale of resolve, commitment to principles, and an unwavering dedication to the cause of the Muslims of the Indian subcontinent. Born on December 25, 1876, Muhammad Ali Jinnah was destined for greatness. His early life was marked by a quest for knowledge, and he pursued education with an unmatched zeal. At a young age, he displayed signs of intellectual brilliance and was soon sent to London to study law at Lincoln's Inn. This step proved to be pivotal in shaping his future. Jinnah's legal education introduced him to the political and legal frameworks of British Empire. It is noteworthy that Jinnah was the youngest Indian to be called to the bar at Lincoln's Inn, and upon his return to India, he quickly made a name for himself as an outstanding lawyer. However, his vision extended far beyond the courtroom. Jinnah had a deep-seated desire to improve the condition of the people of India, particularly the Muslims. Quaid-e-Azam began his political career with Indian National Congress. During the early years, he was a strong advocate of Hindu-Muslim unity. He sincerely believed that the future of India lay in the cooperation of its 2 major communities, Hindus and Muslims. This belief led him to work closely with leaders like Mahatma Gandhi and others in the struggle for Indian independence from British colonial rule. Jinnah's political ideology during his period was largely shaped by his commitment to constitutional methods, his belief in parliamentary democracy, his desire for autonomy for the Indian provinces, and unity among peoples of India. However, Jinnah's dream of unity soon began to crumble.
The Nehru Report of 1928, which rejected the demands for Muslim autonomy and separate electorates, was a major turning point for Jinnah. He realized that the rights of Muslims could not be safeguarded in a united India. It was at this point that Jinnah began to re-evaluate his political strategy. His famous 14 points of 1929 laid out his vision for safeguarding Muslims' political rights in India. Ladies and gentlemen, by the late 1930s, Jinnah had become disillusioned with the Congress leadership and its refusal to acknowledge the distinct identity and rights of Muslims. In 1940, Jinnah made history when he articulated the demand for a separate Muslim state at the Lahore Resolution. Speaking to thousands of Muslims gathered at the All India Muslim League's annual session, he declared that Muslims were not simply a minority in India, but a separate nation with their own distinct culture, religion, and political aspirations. This demand for the creation of Pakistan marked a major turning point in the history of Indian subcontinent. At this point, I would like to remember Nawab Sir Khwaja Salimullah of Dhaka, who was a great Muslim leader and statesman. He played a pivotal role in the socio-political landscape of British India and was instrumental in the formation of the All India Muslim League in 1906. His contribution laid the groundwork for Muslim political activism and Qaid-e-Azam that shaped the course of South Asian history. The year that followed the Lahore Resolution was marked by intense political negotiations, communal tensions, and Jinnah's relentless struggle to achieve the goal of Pakistan. His leadership of the Muslim League during this period was nothing short of remarkable. He transformed the League into a mass political movement, garnering widespread support from Muslims across India. Despite his declining health, Jinnah remained a central figure in the negotiations that ultimately led to the creation of Pakistan on August 14, 1947. With the creation of Pakistan, he became the first Governor General of Pakistan, and his vision for the new nation was clear. His famous speech on August 11, 1947, to the Constituent Assembly of Pakistan, he outlined his vision for a progressive and inclusive state and reflected his commitment to the principles of freedom and tolerance. Jinnah's leadership in the early days of Pakistan was characterized by his tireless efforts to establish the institutions of the new state. He worked to stabilize the economy, address the massive refugee crisis caused by partition, and lay the foundation for a strong military. His health, however, was failing, and despite his illness, he continued to serve Pakistan until his last breath. Qaid-e-Azam Muhammad Ali Jinnah passed away on September 11, 1948, barely a year after the creation of Pakistan. His death left a profound void in the nation he had worked so hard to create. Yet, Jinnah's legacy continues to live on in the hearts and minds of people of Pakistan. His dedication to the cause of Muslim rights, his unwavering commitment to constitutionalism, and his belief in the principles of justice and equality are ideals that continue to inspire generations of Pakistanis. Jinnah's legacy is not just limited to Pakistan. He is remembered worldwide as a statesman of extraordinary stature, a leader who achieved the seemingly impossible task of creating a nation through peaceful negotiation and legal means. His political acumen, his integrity, his deep love for his people are qualities that make him one of the most respected leaders in the history. As we reflect on the life and achievements of Qaid-e-Azam Muhammad Ali Jinnah, we are reminded of the power of vision, determination, and leadership. Jinnah's life is a testament to the fact that one individual, driven by a sense of purpose and justice, can change the course of history. His legacy is one of the courage, principle, and unwavering commitment to the rights of his people. At the end, I again thank Nawab Salimullah Academy for organizing this August seminar. I thank you all. Assalamu alaikum wa rahmatullah. To
today's chief guest, the Deputy High Commissioner of Pakistan, respectable speakers, ladies and gentlemen. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. আজ আমরা প্রায় আড়াই ঘন্টার বেশি এই আলোচনা শুনলাম অনেক কিছু দীর্ঘদিন আজ 2006 সাল থেকে আজ পর্যন্ত এই নামটা এদের উচ্চারণ হতো না, একমাত্র শুধু প্রেস ক্লাবে বছরে 2 বার 11 সেপ্টেম্বর 25 ডিসেম্বর, এছাড়া আর কোনো লোক ছিল না যে এই নামটা উচ্চারণ করে কিছু কথাবার্তা বলা বা মানুষের ভিতরে একটা উজ্জীবিত শক্তি বাড়ানো বা মুসলমানদের ভিতরে ইউনিটি অফ দি মুসলিম উম্মাত কোনো কিছু ছিল না। 2006 সালে যখন পুলিশ আমাকে পারমিশন দিল না, যেদিন মিটিং হবে সেই দিন, তখন আমি চিন্তা করলাম যে না, দেশে আর কিছু কাজ করা যাবে না, আমার রেগুলার প্রোগ্রাম সব বন্ধ করে দিলাম, সেখান থেকেই বন্ধ। তারপরে 2013 সাল থেকে শুরু করে কিছু আমাদের পলিটিক্যাল লিডারদের তাদের পিছনে শক্তি সাহস জোগানোর জন্য কিছু কিছু অ্যাম্বাসেডরদের দেখে আমরা এখানে মিটিং করেছি। তো এখন আমরা সময় পাচ্ছি পেয়েছি যে আমাদের দেশটাকে, আমাদের এই উম্মাকে এদেশে আবার জাগরিত করার জন্য যা যা করা দরকার এখন আপনাদের করতে হবে, আমাদের করতে হবে। আমরা যে কয়দিন আল্লাহ তাআলা আমাদের জীবিত রাখছেন সে কয়দিন আমরা এই কাজই করে যাব। আর তাছাড়া পাকিস্তানের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক আছে রিলেশন, তার সাথে সবচেয়ে বড় রিলেশন হলো তো মুসলিম মিল্লাত। আমাদের দেশের মানুষ মুসলিম মিল্লাত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ সমস্ত মুসলমান এক জাতি, এটা আল্লাহ সব মুসলমানরা সবই এক জাতি। আল্লাহ তাআলা তার কোরআন শরীফ বলেছে মুসলিম এক জাতি, এবং সেইটাই কায়েদে আজম কিন্তু এই ভারত উপমহাদেশে ওইটাই এস্টাবলিশ করেছিলেন। কিন্তু আমাদের লোকেরা বলে কায়েদে আজম টু নেশন, কায়েদে আজমের টু নেশন থিওরির বদৌলতে পাকিস্তান হয়েছে। টু নেশন থিওরি পাকিস্তান কায়েদে আজমের না, টু নেশন থিওরি হলো আল্লাহ তাআলা দেওয়া, মুসলিম নন মুসলিম, বিলিভার নন বিলিভার। সুতরাং এটা কোরআন শরীফের কথা। যাই হোক, এখন এ সমস্ত বিষয় নিয়ে আর আলোচনা করার দরকার নেই। নামাজও এখন পড়ি না, আসলে নামাজ শেষ পর্যায়ে। তো আমরা আগামী 25 ডিসেম্বরে আবার আপনাদের দাওয়াত দেবো এই আলোচনা শোনার জন্য। আপনারা যারা আলোচনা করতে চান সময় মতন আসবেন। আমরা আমাদের আলোচনাটা একদম মুক্ত আলোচনা, সংক্ষিপ্তভাবে যে যেভাবে পারে কথা বলার জন্য আমরা সুযোগ দিই। কারণ এখানে এটা কোনো পলিটিক্যাল স্টেজ না, এটা হচ্ছে মানে মুসলিম মিল্লাতের একটা স্টেজ। সুতরাং আমি আর কথা বাড়াতে চাই না। আবার পাকিস্তানের ডেপুটি হাই কমিশনারকে আবার ধন্যবাদ জানাচ্ছি। অনেক কষ্ট করে এসছেন, অনেক আগেই এসছেন, আমাদেরও আগে। তো যাই হোক, আপনাদের আবার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।